পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সবসময় নিচু চোখে দেখা হয়, সবসময় তাদেরকে পায়ের নিচে রাখার চেষ্টা করা হয়। কিন্তু এই প্রবণতা যখন মানসিক সমস্যায় পরিণত হয়, সেটা হয়ে ওঠে চরম ভয়াবহ ব্যাপার। এক সাইকো কিলার খুঁজে খুঁজে স্বাধীনচেতা মেয়েদের টার্গেট করত, এরপরে তাদেরকে রেপ করে নৃশংসতমভাবে টর্চারে পরে গলা টিপে হত্যা করত, যাতে মেয়েরা পুরুষের সামনে গলা উঁচু করে কথা বলতে না পারে। এই সাইকো কিলারকে ধরতে নাজেহাল অবস্থা হয়ে যায় পুলিশের। অনেক বড় বড় কেস সলভ করা অফিসার শিবানীকে পর্যন্ত বারবার নাকানি চুবানি খাওয়ায় এই সাইকোটা। শেষ পর্যন্ত কি সাইকোটা ধরা পড়বে জানতে হলে আসুন শুনে আসি মার্দানি 2 সিনেমার এক্সপ্লেনেশন। রাজস্থানের কোটা শহরে বিশাল এরিয়া জুড়ে চলছিল ঐতিহাসিক মেলা। মেলাতে হাজারো মানুষ, সবাই নিজেদের মতো আনন্দে ব্যস্ত। এক একজনের আনন্দ বিনোদনের ধরন এক এক রকম। প্রায় সবাই মেলাতে এসেছে সঙ্গী কিংবা কাছের মানুষদের সাথে নিয়ে। তবে সানি নামের একটি ছেলে একাই মেলাতে ঘুরে ঘুরে আনন্দ করছে। একা মানুষেরা অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হয়, সানিও সেরকম। তার ফিলোসফি হলো, মানুষ যখন একবারে বেশি খাবার খায় তখন তার পেট ভরে গেলে মনে হয় সারাদিনে আর খাওয়া লাগবে না, কিন্তু 2-1 ঘন্টা পরেই আবারও খিদে পেয়ে যায়। একবার খেয়ে মানুষের খিদে মেটানো যায় না। সানির কাছে মেয়েরাও ঠিক খাদ্যের মতোই। সে একবেলা রুটি খেয়ে সারাদিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবে, কিন্তু মেয়েদের ছাড়া সে থাকতে পারবে না। এটাই তার স্যাটিসফ্যাকশনের একমাত্র উপকরণ। খিদে যেমন একবারে মেটানো যায় না, স্যাটিসফ্যাকশনও তেমনি একবারে মেটে না। তার প্রধান কাজ হলো টার্গেট চুজ করা এবং তাকে শিকার করা। যাই হোক, সানি স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে হঠাৎই ন্যাংড়ার ভেগ ধরে এবং খুঁড়িয়ে হাঁটা শুরু করে, যাতে তার দিকে মেয়েদের এক্সট্রা নজর যায় এবং নিজেকে হার্মলেস প্রমাণ করে তাদেরকে টার্গেট করতে পারে। কিছু দূর এগিয়ে সানি খেয়াল করে একজোড়া কাপল লতিকা এবং মন্টি ঝগড়া করছে। লতিকার ঝগড়ার তেজ দেখেই সানি তাকে টার্গেট করে ফেলে এবং ভাবে এরকম মেয়েই তো তার পছন্দ। লতিকা এবং মন্টি ঝগড়া করে দুজনে দুই দিকে চলে যায়। মন্টি চলে যাবার সময়ে সানি ইচ্ছে করে তাকে ধাক্কা মারে এবং কৌশলে মোবাইলটা চুরি করে নেয়। এরপরে পার্কিং লট থেকে ইচ্ছে মতো একটা গাড়ি সিলেক্ট করে সেটার লক ভেঙে ভেতরে ঢোকে। তারপরে গাড়িটা চুরি করে বেরিয়ে যায়। লতিকা যে রাস্তায় হেঁটে যাচ্ছিল, সানিও সেই রাস্তায় ঢুকে তাকে ফলো করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে সানি লতিকাকে মন্টির মোবাইল, মানে যেটা সানি চুরি করে এনেছে, সেটা দিয়ে ফোন দিয়ে বলে এই ফোনটা যার, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। ফোনের লাস্ট ডায়াল নম্বরটা আপনার ছিল, তাই আপনাকে খবরটা জানাচ্ছি। লতিকা ধারণা করে মন্টি তার রাগ ভাঙাতে কোনো ড্রামা করছে, তাই লতিকা স্পষ্টভাবে বলে এসব হংবং না বুঝিয়ে সাহস থাকলে মন্টি যেন সরাসরি এসে তার সাথে কথা বলে। সানি এবার রাগ দেখানোর স্বরে বলে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি হেল্প করতে ফোন দিয়েছি। আপনার বন্ধুর মোবাইলটা আমার কাছে আছে, নিতে চাইলে নেন, না হলে ফোন রেখে দিচ্ছি আমি। এবার লতিকা একটু নম্র হয় এবং জানায় সে নগর নিগম ভবনের রাস্তায় আছে, সে যেন তাকে এসে মোবাইলটা দিয়ে যায়। তো সানিও সেই রোডেই সামান্য দূর থেকে লতিকাকে ফলো করছিল, তাই একটু পরেই সে গাড়ি নিয়ে লতিকার কাছে আসে। সানি এখানে আসার আগে নিজের বেশভূষা একদম বদলে ইনোসেন্ট লুক নিয়েছিল, তাই লতিকা তাকে সন্দেহ করে না। উল্টো মন্টি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে ভেবে টেনশনে পড়ে যায়। সানি বলে সে ওই রোডই যাচ্ছে, লতিকা চাইলে সানি তাকে হাসপাতালে ড্রপ করে দেবে। লতিকা প্রথমে যেতে না চাইলেও আশেপাশে গাড়ি না থাকায় রাজি হয়ে যায়। কিছু দূর যাবার পরে লতিকা বুঝে যায় এটা হাসপাতালের রোড না, তাই সে গাড়ি থেকে নামার জন্য জোরাজোরি শুরু করে। সানি লতিকাকে সামলাতে তার মাথাটা ঠেসে ধরে আঘাত করে। এরপর বোতল থেকে রুমালের চেতনানাশক নিয়ে লতিকার নাকে শুকিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে তাকে নিয়ে যায় একটি পরিত্যক্ত জায়গায় এবং লতিকাকে নৃশংসভাবে হত্যা করে। পরের দিন সকালে পুলিশ মার্ডারের ব্যাপারে জেনে যায় এবং সেখানে তদন্তে আসে। বেশ কিছুক্ষণ পরে এসপি শিবানী স্পটে এসে দেখে ততক্ষণে প্রেসও চলে এসেছে। মার্দানিতে নারী কিডন্যাপ, পাচার এবং যৌনদাসী বিক্রির কেসটা সলভের পরে শিবানী প্রমোশন পেয়েছে। পরবর্তীতে সে ইউপিএস পরীক্ষায় টপার হয়ে আইপিএস অফিসার হয়ে যায়। এর পরেও ডেডিকেশনের সাথে ডিউটি পালন করায় আরও প্রমোশন পেয়ে এখন সে এসপি হিসেবে দায়িত্ব পালন করছে। তো এখানকার পরিস্থিতি দেখে শিবানী কিছুটা বিরক্ত হয়। ডিওয়াইএসপি শেখাওয়াত খুব মুডের সাথে প্রেসের কাছে কনফেশন দিচ্ছিল, তবে শিবানী প্রেসকে এড়িয়ে চলতেই পছন্দ করত। শিবানীকে দেখা মাত্রই প্রেস তার কাছে ছুটে আসলে সে প্রেসকে জাস্ট বলে শেখাওয়াত আপনাদের যা বলেছে আমার এর বাইরে আর কিছু বলার নেই।
এই বলে শিবানী ক্রাইম সিনে ঢুকে যায়। পরিত্যক্ত বাড়িটার প্রধান ফটক থেকেই টেনে নিয়ে যাওয়ার দাগ আছে। শিবানী পর্যবেক্ষণ করে বলে খুনি হয়তো লেফটি। এরপরে দাগ অনুসরণ করে শিবানী লাশ পর্যন্ত পৌঁছে যায়। সামান্য একটা ডোবার পানির ভেতরে লতিকার লাশটা বীভৎসভাবে পড়েছিল, তার সারা শরীরেই আঘাতের চিহ্ন। শিবানী বলে মেয়েটার ওপরে কেউ নিজের রাগ ঝেড়েছে। শিবানীর এত পর্যবেক্ষণ শেখাওয়াতের বিরক্ত লাগছিল। সে নারীদের একটু নিচু চোখেই দেখে। তার ধারণা মেয়েরা বোঝে কম, লাফায় বেশি। তাই শিবানীর কর্মকাণ্ড তার অপ্রয়োজনীয় মনে হচ্ছিল। তাই শেখাওয়াত এগিয়ে এসে বলে লাশ কিছুদিন যারা মিসিং হয়েছে সে তাদের একটা লিস্ট বানিয়েছে। শেখাওয়াত কথা শেষ করার আগেই শিবানী বলা শুরু করে এই মেয়েটি দশমীর মেলার দিনে মিসিং হয়েছিল, তাই তো? শেষবার তাকে দশমীর মেলার মাঠে 19 বছর বয়সী বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে দেখা গিয়েছিল। শেখাওয়াত বলে লতিকার বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করা হয়েছে। 2 ঘন্টার ভেতরে তার স্বীকারোক্তি শিবানীর টেবিলে পৌঁছে যাবে। আসলে শেখাওয়াত ধরেই নিয়েছিল মন্টি লতিকাকে খুন করেছে। পাশাপাশি সে লতিকাকে তাচ্ছিল্য করে বলে এসব মেয়েদের কয়টা বয়ফ্রেন্ড তার হিসাব থাকে না, এদের চরিত্রের ঠিক নেই, তাই ওর সাথে এরকম ঘটেছে। তবে শিবানী বলে আমরা মিডিয়া না যে বিনা প্রমাণে রায় শুনিয়ে দেব। মন্টি ক্লাবের হয়ে ক্রিকেট খেলে আর সে ডানহাতি ব্যাটসম্যান, কিন্তু লতিকাকে যে মেরেছে সে বামহাতি। টেনে নেওয়ার দাগ, লতিকার পায়ের বাঁধন, পিঠের আঘাতের দাগ সবই নির্দেশ করে খুনি একজন বামহাতি। লতিকাকে বেল্ট দিয়ে টর্চার করা হয়েছে। আবার আমার ধারণা লতিকাকে হাত দিয়ে গলা টেপা হয়নি, বরং বেল্ট দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। তাই মেয়েদের ক্যারেক্টার সার্টিফিকেট না দিয়ে বেল্টটা খুঁজে বের করেন, তাহলে এই বেল্টটি আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। কথাগুলো বলে শিবানী লাশটা ফরেন্সিকে পাঠানোর নির্দেশ দিয়ে বেরিয়ে যায়। তো শিবানী রাতে ফরেন্সিক এক্সপার্টের কাছে আপডেট জানতে গেলে ডাক্তার জানায় লতিকাকে বাজেভাবে রেপ করা হয়েছে। তবে রেপিস্ট নতুন কেউ না, বরং সে ধর্ষণে এক্সপার্ট। শরীরে আইসোফ্লুরেন ড্রাগের ট্রেস পাওয়া গেছে, মানে খুনের আগে লতিকাকে বেহুশ করা হয়েছিল। টেনে নিয়ে যাবার কারণে গলায়, ঘাড়ে এবং পিঠে ঘর্ষণের দাগও রয়েছে। গলায় আর পিঠে কালশিটে এবং রক্ত জমাট হয়ে গেছে। তাকে বেল্ট দিয়ে প্রচুর মারধর করা হয়েছে। কষ্টকর ব্যাপার হলো লতিকাকে যখন মারা হচ্ছিল তখন সে জীবিতই ছিল এবং যন্ত্রণাও ফিল করতে পারছিল। শুধুমাত্র আইসোফ্লুরেনের প্রভাবে সে চিৎকার করতে বা বাধা দিতে পারছিল না। ডাক্তার আরও জানায় লতিকার যৌনাঙ্গ একদম ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরেও অসংখ্য কামড়ের দাগ রয়েছে। কোনো কোনো জায়গায় কামড়ে মাংস পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। ডাক্তার চাদর সরালে লাশের বীভৎস দৃশ্য দেখে শিবানীর সাথে থাকা মহিলা অফিসার ঘেন্না এবং আতঙ্কে বমি করে ফেলে। শিবানীরও চোখ বেয়ে পানি বেরিয়ে আসে। মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার জানায় দড়ি বা বেল জাতীয় কিছু দিয়ে লতিকার গলা চেপে টেনে ধরা হয়েছিল। এতে গলার নিচে হাড়ে চাপ পড়ায় সে মারা গেছে। শিবানী জানতে চায় লতিকাকে কতজন রেপ করেছে। ডাক্তার জানায় লতিকার শরীরে শুধু একজনের সিমেন্ট ট্রেস করা গেছে, মানে একজনই কাজটা করেছে। ডাক্তার শিবানীকে রিকোয়েস্ট করে সে যেন যেভাবেই হোক এই পিশাচ খুনিকে গ্রেপ্তার করে। শিবানীও ভরসা দেয় সে খুনিকে গ্রেপ্তার করবেই। ফরেন্সিক রুম থেকে বের হতেই শিবানীর আইজির সাথে দেখা হয়। আইজি বলে কোটা শহর হলো শিক্ষার্থীদের শহর। প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে। তাই খুনের ব্যাপারটা নিয়ে যাতে সবাই প্যানিক না হয়ে যায়, এই জন্য সে দ্রুত খুনিকে গ্রেপ্তার করতে বলে। শিবানী বলে এই ইনভেস্টিগেশনের জন্য তার নিজের একটা টিম প্রয়োজন, যে টিমটা শিবানী নিজেই অপারেট করবে। আইজি শিবানীর কথা মেনে নেয়। তো এরপরে শিবানী লতিকার বাবা মা, টিচার এবং বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছে জানা যায় লতিকা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে ছিল। সে যে কারো মুখের ওপরে সোজাসাপটা জবাব দিয়ে দিত। মাঝে মধ্যে বাবার ফার্মেসিতে গিয়েও হেল্প করত। শেষবার যখন সে বাড়ি থেকে বের হয়েছিল তখন মন্টি এবং প্রীতির সাথে মেলায় দেখা করার কথা বলে বেরিয়েছিল। যাবার আগে লতিকা খেয়েও যায়নি, বলেছিল সে এসে খাবে, অথচ তার আর খাওয়া জুটল না। কথাগুলো বলেই লতিকার মা কেঁদে ফেলে। এদিকে সানি পণ্ডিতজি নামের এক লোকের সাথে দেখা করতে যায়। সানি মেরুত থেকে সপ্তাহখানেক হলো কোটা শহরে এসেছে। মূলত সানিকে এখানে হায়ার করে আনা হয়েছে। সানি মেরুথের নাম করা সুপারি কিলার। যখনই কোনো নেতার কাউকে খুন করার প্রয়োজন হতো সানিকে হায়ার করত। ইদানিং সাংবাদিক কামাল পরিহার পণ্ডিতজি এবং তার বসকে খুব জ্বালাচ্ছে, তাই তাকে খুন করার জন্যই মূলত সানিকে ডেকে আনা হয়েছে। সানিকে কামালের ফটো এবং অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। তাকে একটা মোবাইলও দেওয়া হয় যাতে কানেক্ট থাকতে পারে।
সানি অর্ডার নিয়ে উঠে আসবে। এ সময় টিভিতে শিবানীর প্রেস ব্রিফিং দেখতে পায়। সাংবাদিকেরা শিবানীকে লতিকার খুনির ব্যাপারে জিজ্ঞেস করছিল, কারণ মেলার স্থানের সিসিটিভি ফুটেজে একজন ল্যাংড়া লোককে গাড়ি চুরি করতে দেখা গেছে। শিবানী কাউন্টার দিয়ে বলে, ওই ছেলেটা একটা ভণ্ড, ওর পা একদম ঠিক আছে, মানুষকে বোকা বানানোর জন্যই সে ন্যাংরার ভেগ ধরেছিল। শিবানী গ্যারান্টি দেয় সে শীঘ্রই খুনিকে ধরে ফেলবে এবং কলার ধরে টানতে টানতে কোর্টে নিয়ে যাবে। শিবানীর কনফিডেন্স দেখে সানির বেশ হাসি পায়। ব্যাপারটা এমন, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, মানে সাইকোটা তো মেয়েদের নিচু চোখে দেখে। তাই একজন মহিলা অফিসার তার কলার চেপে কোর্টে নিয়ে যাবার কথা বলছে। ব্যাপারটা তার ইগোতে লেগে যায়। এই জন্য শিবানীকে একটা ঝটকা দিতে সে থানায় ফুলের বুকি পাঠিয়ে দেয়। বুকির সাথে একটা চিরকুটও ছিল, আপনাকে দেখে ভালো লাগলো, আমার কলার আপনার হাতে। এটা দেখে শিবানী বুঝে যায় সাইকো খুনি বুকিটা পাঠিয়েছে। তাই সে ছুটে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে এসে কাউকে জিজ্ঞেস করেও জানতে পারে না বুকিটা কে রেখে গেছে। অবশ্য থানার ঠিক সামনেই একটা টঙে বসে সানি খাবার খাচ্ছিল এবং শিবানীর অস্থিরতা দেখে মানসিক আনন্দ পাচ্ছিল। এরপর থেকে সানি শিবানীকে ফলো করতে শুরু করে। পরের দিন শিবানী একজন নেতার র্যালি আটকে দেয়, কারণ এই রোডে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, জ্যাম লেগে গেলে তাদের সমস্যা হবে, এই জন্য র্যালিতে বাধা দেয়। এর পরের দিন শিবানী পার্কে জগিংয়ের সময়ে কয়েকজন ইফটিজারকে মেরে পুলিশে ধরিয়ে দেয়। এগুলো সানি দূর থেকে পর্যবেক্ষণ করে। সে শিবানীর বাড়ির লোকেশন থেকে শুরু করে সবই ট্রেস করে ফেলেছিল। একদিন শিবানী বাড়িতে নতুন ফ্রিজের অর্ডার দিয়েছিল। সানি ডেলিভারি গাড়ির ছাদে করে শিবানীর বাড়িতে চলে আসে। কাউকে কিছু বুঝতে না দিয়ে সে গাড়ির ছাদ থেকে বাড়ির ছাদে উঠে যায় এবং জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপরে সে এমন ভান ধরে যেন সে এই বাড়ির কাজের লোক। শিবানীও এই সময় ডিউটিতে ছিল, তাই সানি পুরো বাড়ির অ্যাক্সেস পেয়ে যায়। ডিউটি শেষ করে শিবানী বাড়ি ফিরে দেখে তার আয়নায় লিপস্টিক দিয়ে আজে বাজে কথা লিখে রাখা আছে। এছাড়া তার বাড়ি থেকে একটা শাড়ি, মেকআপ বক্স, স্যান্ডেল এবং ব্যাগ মিসিং ছিল। শিবানী বুঝতে পারে সাইকোটা তাকে পার্সোনালি চ্যালেঞ্জ করছে। এছাড়া সাইকোটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ব্যাপারটা সে খুবই অ্যালার্মিং হিসেবে দেখে। তাই সে এখন থেকে এই কেসের প্রতিটা খুঁটিনাটি ব্যাপারগুলো খেয়াল রাখার সিদ্ধান্ত নেয়। সানি অবশ্য এ সময়ও থানার সামনে দাঁড়িয়ে নজর রাখছিল। একই সময় পণ্ডিতজির একজন লোক এসে সানিকে ধরে এবং পণ্ডিতজির সাথে ফোনে কানেক্ট করে দেয়। সানি পণ্ডিতজিকে ভরসা দিয়ে বলে, আমার কাজের ধরন আলাদা, প্যারা নিয়েন না, 2-4 দিনে আপনার কাজ হয়ে যাবে। পাশাপাশি সানি জানায় তার একটা গাড়ি আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলো যত দ্রুত রেডি হবে কাজও তত দ্রুতই হয়ে যাবে। এই বলে সানি ফোন কেটে দেয়। এরপরে সানি চায়ের দোকানে কাজ করা প্রবীণ নামের একটা ছেলেকে ডেকে তাকে মাসে 50,000 টাকা দেবার লোভ দেখায় এবং নিজের দলে টেনে নেয়। এরপরে সানি কামালকে খুনের প্ল্যান এক্সিকিউট করতে শুরু করে। সে শিবানীর বাড়ি থেকে চুরি করে আনা শাড়ি, মেকআপ, স্যান্ডেল এবং ব্যাগ দিয়ে একদম মহিলার সাজে ছদ্মবেশ ধারণ করে। এরপরে কামালের বাড়ির সামনে গিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যাবার ভান করে। সেখানে বাড়ির সামনে আগেই সে প্রবীণকে বেনামি পার্সেল দিয়ে কামালের কাছে পাঠিয়ে দিয়েছিল। তাই বাড়ির সামনে কামাল পার্সেলের ব্যাপারে প্রবীণের সাথে কথা বলছিল। এই জন্য সহজেই সে সানিকে দেখতে পায়। তবে সানিকে তো দেখে বোঝার উপায় নেই সে একজন পুরুষ। এই জন্য কামাল দ্রুত তাকে হেল্প করতে ছুটে আসে। সানি অসহায় ভঙ্গিতে একটু পানি খেতে চায়, তাই কামাল সানিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কামাল পানি নিয়ে সামনে আসতেই সানি তাকে অ্যাটাক করে এবং হাত পা বেঁধে ফেলে। এরপরে সে প্রবীণকে কামালের বউ আভার কাছে পাঠিয়ে দেয়। আভাকে ফোনে সে ব্ল্যাকমেল করে এবং তার বলে দেওয়া জায়গায় চুপচাপ চলে যেতে বলে। তাই বাধ্য হয়ে আভাও সেটাই করে। সানির কথা মতো প্রবীণ আভাকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে একটা গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল, তবে তারা জানতো না গাড়িতে বোম রাখা আছে। দুজনে গাড়িতে উঠতেই বোমা ব্লাস্ট করে আভা এবং প্রবীণ দুজনেই মারা যায়। আর এদিকে সানি অন্য একটা নাটক সাজায়। আভাকে হত্যার ভয় দেখিয়ে সে কামালকে ভিডিও রেকর্ড করায়। ভিডিও স্বীকারোক্তিকে কামালকে দিয়ে বলায়, আমার স্ত্রী লাস্ট মাস 6 ধরে পরকীয়াতে লিপ্ত, তাই আমি আর সহ্য করতে না পেরে আমার স্ত্রী এবং তার প্রেমিককে মেরে ফেলেছি, আর এখন আমি নিজেও সুইসাইড করছি। ভিডিও রেকর্ড শেষ হতেই সানি বেল্ট দিয়ে কামালের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। এতে এক ঢিলে তার 3 পাখি মারা হয়ে যায়। তো খবর পেলে শিবানী প্রথমে মর্গে গিয়ে আভা এবং প্রবীণের পুড়ে যাওয়া লাশ দেখে। এরপরে ফোর্স নিয়ে কামালের বাড়িতে যায় এবং গিয়ে দেখে তার চুরি যাওয়া শাড়িতে ফাঁস দিয়ে কামালের বডিটা ঝুলছে। এতে শিবানী বুঝে যায় এই কাজটাও সাইকোটাই করেছে।
থানায় ফিরে এসে শিবানী অফিসারদের সাথে কেসের ব্যাপারে আলোচনা শুরু করে। শিবানী বলে সাইকোটা অনেক ইগোইস্টিক, সে লাইমলাইটে থাকার জন্যই এসব খুন করে বেড়াচ্ছে। সে কোনো সাধারণ জীবন চায় না, বরং সে চায় সব জায়গায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হোক। তারা মিটিং করছিল, এই সময় চায়ের দোকান থেকে চা পাঠানো হয়। আর আজকে চা নিয়ে এসেছিল সানি নিজেই, মানে প্রবীণকে তো সে আভার সাথে মেরে দিয়েছে। এরপর প্রবীণের ফাঁকা জায়গায় সে এসে জয়েন করেছে। সানি এখানে বোবার ভেগ ধরেছিল। সানিকে দেখে শিবানী জানতে চায় এ আবার কবে জয়েন করলো। আগে তো প্রবীণ চা দিতে আসতো। আরেকজন অফিসার উত্তর দেয় প্রবীণ কয়েকদিন হলো কোথাও চলে গেছে, তাই ওর ফাঁকা জায়গায় এই বোবা ছেলেটা এসেছে। সানিয়া তো ভালো বোবার অভিনয় করছিল যে সে ইশারায় নিজের নামটা শিবানীকে বলে যে তার নাম বাজরাং। তবুও শিবানী তার অভিনয় ধরতে পারে না। সানি পরবর্তী কয়েকদিন চায়ের দোকানের কর্মচারী সেজে সেখানেই থেকে যায়। চায়ের দোকানটা একদম থানার সামনেই, তাই পুলিশেরা কি কথাবার্তা বলছে সে সবকিছুই শুনতে পেত। শেখাওয়াত মাঝে মধ্যেই বাইরে এসে শিবানীর নামে উল্টাপাল্টা কথাবার্তা বলতো। এতে সানি ও শিবানীর ব্যাপারে ডিটেলস জেনে যেত। যাই হোক, এদিকে শিবানী খুনিকে ধরার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে লতিকার খুনের মার্ডার স্পটে যায়। সেখানে গিয়ে দেখার চেষ্টা করে নতুন কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। সেখানে কিছু না পেয়ে সে আভা এবং প্রবীণের বোমা ব্লাস্টের স্পটে যায়। সেখানে পাশেই একটা বস্তি ছিল। দিনে দুপুরে একটা গাড়ি ব্লাস্ট করে উড়ে গেল, অথচ কেউ কিছু দেখেনি তা তো হতে পারে না। বস্তির লোকদের জিজ্ঞেস করার সময়ে শিবানী জানতে পারে লাহানিয়া নামের একটা বাচ্চা ছেলে এখানে একটা ইনহেলার খুঁজে পেয়েছে। বোমা ব্লাস্টের একদিন আগে কেউ একজন গাড়িটা এখানে রেখে গেছে। এই ইনহেলারটা তারই, আর লাহানিয়া সেই লোকটার চেহারা দেখেছে। তো অবশেষে পুলিশ একটা লিড পেয়েই গেল। শিবানী লাহানিয়া এবং তার বাবাকে থানায় নিয়ে এসে স্কেচ আর্টিস্টকে খবর দেয় যাতে খুনির চেহারাটা আঁকা যায়। থানায় ওদেরকে কমন রুমে রেখে শিবানী বিনয়কে নিয়ে নিজের রুমে গিয়ে আলোচনা করছিল। লাহানিয়ার বর্ণনা মতো ঠিকঠাক স্কেচটা আঁকতে পারলেই তারা খুনিকে ধরে ফেলবে। ঠিক এই সময়ই কাপ ভাঙার আওয়াজ হয় এবং তারা দেখে সানি মানে ভুয়া পরিচয় বাজরাং লুকিয়ে বসে আছে। বিনয় সানিকে দেখে খেপে যায় এবং বকাঝকা করে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। কেউ অফিস রুমে নেই, তবুও সে কাকে চা দিতে এসেছিল। শিবানীর মন একটু নরম ছিল। বোবা পাগলা ছেলে ভেবে সে আর সানিকে কিছু বলে না। বিনয়কে থামিয়ে দিয়ে সে সানিকে দোকানে পাঠিয়ে দেয় এবং লাহানিয়া আর তার বাবাকে চা নাস্তা দিতে বলে। তবে সানি দোকানে ফিরে গিয়ে এমন চা নাস্তার ব্যবস্থা করে যাতে লাহানিয়ার এটাই শেষ খাওয়া হয়। সে লাহানিয়ার দুধের গ্লাসে পেট খারাপ হবার ড্রাগ মিশিয়ে দেয়। ততক্ষণে স্কেচ আর্টিস্টও চলে এসেছিল এবং লাহানিয়ার বর্ণনা শুনে স্কেচ আঁকা শুরু করেছিল। সানি নাস্তা নিয়ে নিজে থানায় ঢোকে না। সে নিজের আঙ্গুল কেটে সেই অজুহাতে আরেকজনকে দিয়ে নাস্তা পাঠায়। এরপর লাহানিয়া দুধ খেতেই তার পেটে সমস্যা শুরু হয়ে যায়। তাই শিবানী লাহানিয়াকে ইন্সপেক্টর অনুপের সাথে টয়লেটে পাঠায়। অনুপ বাইরে দাঁড়িয়ে লাহানিয়াকে টয়লেটের ভেতরে যেতে দেয়, কিন্তু ভেতরে আগে থেকেই সানি বসেছিল। সে লাহানিয়াকে চিৎকারের সুযোগ না দিয়েই তার মুখ চেপে ধরে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে লাশটা বস্তায় ভরে নেয়। এদিকে টয়লেটে ঢোকার অনেকক্ষণ হয়ে যাওয়ায় অনুপেরও একটু সন্দেহ হয়, তাই সে দরজা ধাক্কাতে শুরু করে। সানি দ্রুত টয়লেটের পেছনের জানালা ভেঙে বস্তাবন্দি লাশটা বাইরে ফেলে দেয় এবং নিজে একটা ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে পড়ে। অনুপ জানালার গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে পেছনের দিকে এসে দেখে সেখানে কেউ নেই। আবার দরজা ভেঙে ভেতরেও কাউকে পাওয়া যায় না, যদিও লাশটা বস্তার ভেতরেই পড়েছিল। সেই বস্তাটা ছাড়াও সেম ধরনের আরও কয়েকটা ময়লার বস্তা পড়ে থাকায় পুলিশের সন্দেহ হয়নি ওখানে লাশ থাকতে পারে। তো এই ঘটনায় শিবানী অনুপের উপরে খুবই ক্ষেপে যায়। একটা বাচ্চা বদ্ধ টয়লেটের ভেতর থেকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে। সানি ততক্ষণে দোকানে ফিরে গিয়ে দূর থেকে মজা দেখছিল। রাতে সুযোগ বুঝে সে লাশের বস্তাটা নিয়ে বেরিয়ে আসে এবং ট্রেন লাইনে ফেলে আসে। ফলে ট্রেনের আঘাতে লাহানিয়ার শরীর ছিন্নভিন্ন হয়ে তাকে হত্যার ক্রেজ মুছে যায়। এরপরে সানি শেখাওয়াতকে ফোন দিয়ে ইনফরমেশন দেয় আপনাদের এসপির আন্ডারে যে ছেলেটা সাক্ষী দিতে এসেছিল তার ওপর দিয়ে ট্রেন চলে গেছে, বাইপাসে লাশ পড়ে আছে। এই কথাটা যদি আপনি মিডিয়াতে লিক করেন তাহলে আপনাদের এসপি ম্যামের খবর হয়ে যাবে। লাস্ট কিছুদিনের পর্যবেক্ষণে সানি বুঝে গিয়েছিল শেখাওয়াত শিবানীকে একদমই পছন্দ করে না, তাই সে শেখাওয়াতকে দিয়েই শিবানীর রেপুটেশন নষ্ট করতে চাইছিল। সানি একটা রেস্টুরেন্টে বসে শেখাওয়াতের সাথে ফোনে কথা বলছিল। সেখানে সামনে কয়েকটা মেয়ে বসেছিল। সানি রিয়া নামের একটা মেয়েকে টার্গেট করে ভিডিও করতে শুরু করে। মেয়েগুলো ব্যাপারটা বুঝতে পারে এবং যার ভিডিও করছিল সে মেয়েটা মানে রিয়া উঠে এসে সানির সাথে ঝামেলা শুরু করে। সানি প্রথমে স্বীকার করে না, উল্টো উচ্চ বাক্যে কথাবার্তা শুরু করে।
আমি স্থানীয় অমুক দলের সহসভাপতি। তবুও রিয়া জোর করে সানির ফোনটা কেড়ে নেয় এবং দেখে সত্যি তার ভিডিও করা হয়েছে। রিয়া সানিকে অপমান করে থাপ্পড় মারে এবং ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। এই ঘটনায় সানি প্রচণ্ড ক্ষেপে যায় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এদিকে শিবানী এবং লাহানিয়ার ব্যাপারে নিউজ পাবলিশের পরে চারিদিক থেকে শিবানীর ওপরে চাপ আসতে শুরু করে। পুলিশ কাস্টাডিতে থাকা বাচ্চা ছেলের লাশ রেল লাইনে পাওয়া গেছে। এই ব্যাপারটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ঊর্ধ্বতন অফিসার শিবানীকে ডেকে পাঠায় এবং জানায় তাকে শাস্তি হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তারা দুজনেই জানত শেখাওয়াত কাজটা করেছে, তবে ঊর্ধ্বতন অফিসার এক অর্থে শেখাওয়াতেরই পক্ষ নেয়। শিবানী কোনো হাইচাই না করে স্ট্রেট উঠে চলে আসে। কিছুক্ষণ সে বেশ ট্রমার মাঝে ছিল, তবে নিজেকে সামলে সে আবারও ফর্মে ফিরে আসে। শিবানী সিদ্ধান্ত নেয় ট্রান্সফার হয়ে চলে যাবার আগে সে খুনিকে ধরেই ছাড়বে। এই জন্য নিজের টিমমেটদের ডেকে বলে আগামীকাল দিওয়ালি, এই জন্য নতুন ট্রান্সফার হয়ে আসা অফিসারের এসে জয়েন করতে অন্তত 2 দিন লেট হবে। তাই আগামী 2 দিনের জন্য শিবানী এই শহরের এসপির দায়িত্ব পালন করবে। আর এই 2 দিনে তাদের কাজ হবে যে কোনো মূল্যে খুনিকে গ্রেপ্তার করা। তারা নিজেদের ছুটি ক্যান্সেল করে দেয়। পরিবারকে সময় না দিয়ে টানা 48 ঘন্টা কাজ করে খুনিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। তো পুলিশের কাছে এই মুহূর্তে খুনিকে ট্রেসের জন্য একমাত্র এভিডেন্স ছিল ইনহেলারটা। শিবানী সবগুলো ফার্মেসিতে খোঁজ নিতে বলে এই ব্র্যান্ডের ইনহেলার তারা কাদের কাছে বিক্রি করেছে। এছাড়া ইনহেলারের কারণে তো তারা খুনির ব্যাপারও একটা কমন জিনিস জেনে গেল, খুনির অ্যাজমা আছে। এছাড়া সাংবাদিক কামালকে হত্যা করা হয়েছে কোনো শত্রুতার জের ধরে, কারণ তার কাছে অনেকের কুকর্মের বিরুদ্ধেই প্রমাণ ছিল। তো কামালকে খুন করতে নিশ্চয়ই বাইরে থেকে সুপারি কিলার ভাড়া করে আনা হয়েছে। যখন কোনো সুপারি কিলারের সাথে কেউ খুনের ডিল করে, সেই খবরটা যেভাবেই হোক আন্ডারওয়ার্ল্ডে জানাজানি হয়ে যায়। তাই তারা যদি পুলিশের কোনো সোর্সের মাধ্যমে জানতে পারে কামালকে হত্যার সুপারি কে দিয়েছে বা কাকে দেওয়া হয়েছিল, তাহলে তারা সহজেই খুনিকে ট্রেস করতে পারবে। কিন্তু শিবানীর টিমের কারো সোর্স অত গভীর পর্যন্ত ছিল না। তাই অনুপ সাজেশন দেয় শিবানী যেন শেখাওয়াতের সাথে ঝামেলা মিটিয়ে নেয়, কারণ এই শহরে শেখাওয়াতের মতো সোর্স আর কারো নেই। শেখাওয়াতের হেল্প নিলে তাদের জন্য খুনিকে ধরা অনেক ইজি হয়ে যাবে। শিবানীর সামনে আর কোনো অপশন ছিল না, তাই সে শেখাওয়াতকে ভালো মন্দ বুঝিয়ে ইনভেস্টিগেশন টিমে জয়েন করায়। পাশাপাশি তাকে টোপ দেয় 2 দিনের ভেতরে শিবানী ট্রান্সফার হয়ে চলে যাবে। তখন খুনি ধরা পড়লে সব ক্রেডিট শেখাওয়াত পাবে। শেখাওয়াত এমনিতেই ফুটেজ করছিল, তাই কথাটা শোনা মাত্রই সে শিবানীকে হেল্প করতে রাজি হয়ে যায়। শেখাওয়াত শিবানীকে বলে রামপুরা মার্কেটের মোহন জুয়েলার্সে তার এক সোর্স কাজ করে, সে শিবানীকে সঠিক লোকের কাছে নিয়ে যেতে পারবে। তো রাতে শিবানী সেই ছেলেটার কাছে গেলে ছেলেটা শিবানীকে জুয়েলারি দোকানের মালিকের কাছে নিয়ে যায়। শিবানী তার কাছে কামালকে মারার সুপারি কে দিয়েছিল জানতে চাইলে জুয়েলারি মালিক উত্তর দেয় না, উল্টো বলে সে নামটা বলে দিলে কাল তাকে মারার জন্য সুপারি দেওয়া হবে। শিবানী জানতো এই লোকের অনেক ধরনের ব্যবসা ছিল, কাস্টমসে তার 2 কোটি টাকার মাল আটকা পড়ে আছে। শিবানী ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তার মালগুলো খালাসের ব্যবস্থা করে দেয়। বিনিময়ে সে শিবানীকে জানিয়ে দেয় বিপ্লব বেনিওয়াল কামালকে মারার সুপারি দিয়েছিল। মানে বিপ্লব বেনিওয়াল পণ্ডিতজিৎকে দিয়ে সানিকে হায়ার করেছিল। কিন্তু সমস্যা হলো বিপ্লব বেনিওয়াল খুব হেভিওয়েট পলিটিশিয়ান, তাই ফুল প্রুফ ছাড়া তার গায়ে হাত দেওয়া যাবে না। এই জন্য পুলিশ পণ্ডিতজি এবং বিপ্লবের সাথে কাজ করে এমন একজন লোককে তুলে নিয়ে যায়। তাকে বেদম মারের পরে সে স্বীকার করে কামালকে মারার সুপারি সানিকে দেওয়া হয়েছিল। এমনকি সে এটাও জানিয়ে দেয় সানিকে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে থাকতে দেওয়া হয়েছে। শিবানী ফোর্স নিয়ে সেই বিল্ডিংয়ে রেড দেয়, কিন্তু সামহাও পণ্ডিতজি পুলিশের রেডের ব্যাপারে জেনে যায় এবং সানিকে ইনফর্ম করে দেয়। তাই সানি পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তবে পুলিশ বিল্ডিংয়ে ঢুকে রিয়াকে ক্ষতবিক্ষত অবস্থায় পায়। মানে গত রাতে যে সানিকে ভিডিও করার জন্য থাপ্পড় মেরেছিল, সানি রিয়াকেও নিজের শিকার বানিয়ে নিয়েছে। যদিও রিয়াকে উদ্ধারের সময় সে তখনও মুমূর্ষু অবস্থায় বেঁচে ছিল। এদিকে পণ্ডিতজি সানিকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলে, তবে সানি শিবানীর ওপরে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোথাও যেতে চাইছিল না। শিবানীরা রেড শেষ করে বিল্ডিং থেকে বের হতেই একজন ভিক্ষুক সানিকে ফোন করে কথাটা ইনফর্ম করে দেয় এই শহরে অনেক ভিক্ষুকই সানির ভক্ত, কারণ সে ভিক্ষুকদের টুকটাক হেল্প করে। তো ইনফরমেশন পাবার পর থেকেই সানি শিবানীর জন্য অপেক্ষা করছিল। সানি দেয়ালে কপাল ঠুকে নিজের কপাল ফাটায়। এরপরে শিবানীর গাড়ি যখন আসছিল সে ইচ্ছে করে গাড়ির সামনে লাফ দেয়। শিবানী কোনো রকমে গাড়িটা সামলে নেয়, তবে সানির কপালে আঘাত দেখে হাসপাতালে নিয়ে যাবার জন্য শিবানী তাকে গাড়িতে তুলে নেয়।
শিবানী সানিকে পেছনের সিটে রেখেছিল। প্রথম দিকে সানি মরার ভান করে পড়েছিল। এরপরে সুযোগ বুঝেই সে নিজের কাটাওয়ালা বেলটা বের করে শিবানীকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। তবে শিবানী এরকম একটা মুহূর্তের জন্য রেডি হয়েই ছিল। সে বেলটা চেপে ধরে, এরপর সানিকে মারতে মারতে গাড়ির বাইরে নিয়ে আসে। মার খেয়ে সানি অসহায়ের মতো হাবভাব শুরু করে। শিবানী বিনয়কে ফোন করে তার লোকেশনে আসতে বলে। ফোনে কথা বলার সময়ে শিবানীর মনোযোগ সরে গেলে সানি একটা পিন দিয়ে শিবানীর পায়ে আঘাত করে দৌড় দেয়। শিবানী বেশ কষ্ট পাচ্ছিল। সে পিনটা পা থেকে বের করে ফেলে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সানিকে তাড়া করে। সানি তখন ব্রিজ থেকে নদীর ভেতরে ঝাঁপ দেয়। সানিকে ঝাঁপ দিতে দেখে তাকে ধরতে শিবানীও নদীতে ঝাঁপ দেয়। এরপরে সাঁতরে সানিকে ধরে ফেলে। তবে সানি শিবানীর ক্ষত জায়গায় আঘাত করে আবারও পালিয়ে যায়। শিবানী প্রচণ্ড যন্ত্রণায় কিছুক্ষণের জন্য কুঁকড়ে ওঠে। এই সুযোগে সানি নিরাপদ দূরত্বে পালিয়ে যায় বলে শিবানী আর তাকে ধরতে পারে না। তারপরে শিবানী হাসপাতালে ভর্তি হয় এবং নিজের ক্ষততে ড্রেসিং করিয়ে নেয়। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। শিবানীর হাতে আর ৩৫ ঘন্টা সময় আছে। এর ভেতরেই সানিকে গ্রেপ্তার করতে হবে। সকালে অনুপ শিবানীর সাথে দেখা করতে আসলে শিবানী আপডেট জানতে চায়। অনুপ জানায় সানি প্রায় ডুবে মরেই যাচ্ছিল। একজন জেলে তাকে দেখে উদ্ধার করে। সেখানে সানি বেশ কিছুক্ষণ ছিল, কিন্তু বিনয় স্যার সেখানে পৌঁছানোর আগেই সানি আবারও পালিয়ে গেছে। তবে জেলেকে পুলিশ কাস্টাডিতে রেখেছে। শিবানী জেলের কাছ থেকে স্বীকারোক্তি নিতে বলে। এছাড়া শিবানী কনস্ট্রাকশন বিল্ডিং থেকে উদ্ধার করা মেয়েটার আপডেটও জানতে চায়। অনুপ জানায় মেয়েটা এখন আগের চেয়ে ভালো আছে, তবে তাকেও লতিকার মতো বাজেভাবে রেপ করা হয়েছে। কথাটা শুনে শিবানীর বেশ খারাপ লাগে। তো শিবানী সময় নষ্ট না করে সেদিনই ডিউটিতে জয়েন করে। ততক্ষণে পুলিশ একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স ম্যানেজ করে ফেলে। লতিকা বেঁচে থাকতে একদিন বাসে একটা ছেলে তাকে টিস করেছিল। লতিকা সেই ছেলেটার চেহারা সেদিন দেখতে পায়নি। লতিকার মৃত্যুর পরে তার বান্ধবী এই ঘটনাটা পুলিশকে বলেছিল। তাই পুলিশ ইনকোয়ারি করে সেই বাসের একজন যাত্রীর কাছে একটা ভিডিও পায়। লোকটা সেদিনের ঝামেলার ভিডিও রেকর্ড করেছিল। ভিডিওতে স্পষ্ট সানিকে পালিয়ে যেতে দেখা যাচ্ছিল। অর্থাৎ সেদিনও বাসে লতিকাকে সানি টিস করেছিল। তো এবার যেহেতু পুলিশ সানির একটা ফটো পেয়ে যায়, তাই শিবানী ফটো এবং ভিডিওটা মিডিয়াকে দিতে বলে। শিবানী সানিকে দেখিয়ে পুরো দেশে প্রচার করে দেয় এই ছেলেটা সাইকো কিলার। সবাই যেন তাকে দেখা মাত্রই ধরিয়ে দিতে পুলিশকে হেল্প করে। সানি নিজেও নিউজটা দেখে, তাই সে বোরখা পরে রাস্তায় বের হয় যাতে কেউ তার চেহারা দেখতে না পায়। এরপর সে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তারপরে সে পণ্ডিতজিকে ফোন করে এবং নতুন কোনো কাজ চায়। তবে পুরো কোটা শহরে সানির ব্যাপারে সবাই জেনে গেছে। তাই পণ্ডিতজি সানিকে ইগনোর করে বলে কোনো রেপিস্টের সাথে সে কাজ করবে না। সানি যদি তাকে আবারও ফোন দিয়ে বিরক্ত করে, তবে সানি যে গর্তেই থাকুক সে সানিকে খুঁজে বের করে তার পশ্চাতে বোমা বেঁধে দেবে। কথাটা সানির ইগোতে লেগে যায়। তাই সে এবার পণ্ডিতজিরও পেছনে লাগে। প্রথমে সানি পণ্ডিতজির নাতির ফোনটা ছিনতাই করে নেয়। এরপরে সেই ফোন থেকে ছেলেটা ছোট বোন প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে বলে এই মোবাইলটা যার সে অ্যাক্সিডেন্ট করেছে, মোবাইলটা আমার কাছে আছে, আপনি কোথায় আছেন বলেন, আমি মোবাইলটা নিয়ে আসছি। মানে সানি লতিকাকে যেভাবে টোপ দিয়েছিল একইভাবে এই মেয়েটিকেও টোপ দেয়। কিন্তু দুঃখজনকভাবে মেয়েটা সানির টোপ গিলে নেয় এবং নিজের স্কুলের লোকেশন জানিয়ে দেয়। তখন সানি বাইক নিয়ে এসে প্রিয়াঙ্কাকে তার ভাইয়ের মোবাইলটা দেয়। এই সময়ের ভেতরে প্রিয়াঙ্কা তার মাকেও কয়েকবার ফোন করেছিল। তবে মা ফোন করে রিসিভ না করায় সে সানির কথাকেই সত্যি ভেবে নিয়েছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে সানি মেয়েটাকে বোঝায় তার ভাইকে কোটা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়াঙ্কা চাইলে সে তাকে হাসপাতালে ড্রপ করে দেবে। প্রিয়াঙ্কা কিছু না ভেবেই সানির বাইকে উঠে বসে আর এরপরেই সুবিধামতো জায়গায় গিয়ে সানি মেয়েটাকে কিডন্যাপ করে নেয়। এরপরে সে পণ্ডিতজিকে প্রিয়াঙ্কার ফটো পাঠিয়ে বলে আপনার নাতনিকে আমি কিডন্যাপ করে নিয়েছি, তার গলার সাথে বোম বাঁধা আছে, আপনাকে আমি 2 ঘন্টার সময় দিচ্ছি। এই সময়ের ভেতরে যদি শিবানী টিভিতে আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি আপনার নাতনির সর্বনাশ করে দেব। এই বলে থ্রেট দিয়ে ফোন কেটে দেয়। ততক্ষণে পুলিশের কাছেও কিডন্যাপের খবরটা চলে আসে। শেখাওয়াত পণ্ডিতজির হয়ে দালালি করত, তাই সে শিবানীকে ক্ষমা চাওয়ার সাজেশন দেয়। তবে শিবানী বলে ক্ষমা চাওয়ার পরেও যে সানি মেয়েটাকে ছেড়ে দেবে তার কি গ্যারান্টি। তাদের এখন একটা কাজই করার আছে, সেটা হলো সানিকে গ্রেপ্তার করে মেয়েটাকে উদ্ধার করা। তো পুলিশ রাস্তার বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে।
একটা ফুটেজে দেখা যায় সানি মেয়েটাকে নিয়ে তালোয়ান্ডি গোল চত্বরে থেমেছিল, কিন্তু এর পরের ফুটেজ আর পাওয়া যায়নি, কারণ ওখানে থামার পরে সানি সবগুলো সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল। এতে পুলিশ কনফিউশনে পড়ে যায় সানি কোন দিকে গেছে, কারণ এই গোলচত্বর থেকে মোট 4টা রাস্তা চলে গেছে। একটা রাস্তা ধরে সানি এসেছে, এরপর সে বাকি 3 রাস্তার কোন দিকে গেছে এটা বোঝা মুশকিল। তবে পুলিশ কৌশল খাটিয়ে কিছুক্ষণ পরের অন্যান্য রুটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় সানি আসলে সামনের 3টা রাস্তার কোনো রাস্তাতেই যায়নি, বরং সে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই আবার ইউটার্ন নিয়ে রাওয়াত ভাটার দিকে চলে গেছে। তো শিবানী এবার কয়েকটা ফোর্স নিয়ে আলাদা আলাদা ডিরেকশনে সানিকে খুঁজতে শুরু করে। অবশেষে রাস্তা ধরে তারা একটা ফ্যাক্টরির সামনে এসে পৌঁছায়। রাস্তার শেষ মূলত এখানেই। শেখাওয়াত শিবানীকে বলে সময় নষ্ট না করে তার সানির কথা মতো ক্ষমা চাওয়া উচিত। তবে শিবানীর দারোয়ানের দিকে চোখ যায়। এখানে এতগুলো গাড়ি এসে থামলো, অথচ দারোয়ানের ঘুমের ভঙ্গিতে চেয়ারে বসে আছে। ব্যাপারটা তার সন্দেহজনক লাগে, তাই শিবানী চেক করে দেখে দারোয়ান অ্যাকচুয়ালি মরে গেছে, মানে তাকে খুন করা হয়েছে। আর এর থেকেই বোঝা যায় সানি এখানেই আশেপাশে আছে। এ সময় সেখানে অস্থির হয়ে পণ্ডিতজি চলে আসে। সে শিবানীর উপরে চিল্লাতে শুরু করে এবং টাকার বিনিময় হলেও ক্ষমা চাইতে বলে। তবে শিবানী তার একগুঁয়ে স্বভাব থেকে একটুও সরে আসে না, উল্টো সে পণ্ডিতজিকেই সেখান থেকে বের করে দেয়। পুলিশ কন্টেইনারে থাকা বক্সগুলো খুঁজতে শুরু করে সানি এগুলোর ভেতরে প্রিয়াঙ্কাকে লুকিয়ে রেখেছে কিনা। তবে শিবানীর সন্দেহ হয় সানি লুকাতে না বরং ধামাকা করতে বেশি পছন্দ করে, তাই সে কন্টেইনারের ভেতরের দিকে সার্চ শুরু করে। সে একটা সন্দেহজনক কন্টেইনার দেখতে পায় যেটার মাঝে কাভার লাগানো আছে। শিবানী কাভারটা ভাঙতেই প্রিয়াঙ্কাকে বেঁধে রাখা অবস্থায় পায়। প্রিয়াঙ্কার মুখের ভেতরে শিবানীর ফটো লাগানো ছিল আর তার গলায় বোম বাঁধা ছিল। বোম ফাটতে আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, তবুও কোনো রকমে তারা বোম খুলে প্রিয়াঙ্কাকে নিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে। এতে বোমা ব্লাস্ট করলেও তারা প্রাণে বেঁচে যায়। সেখান থেকে শেখাওয়াত একটা চিরকুট পায় যেটাতে শিবানীর উদ্দেশ্যে সানি লিখে রেখেছিল, তুই যদি আমাকে অপমান না করতিস তাহলে আমি এত কিছু করতাম না, তোর নেক্সট স্টেপ সাবধানে নিস। এদিকে সানি এবার সরাসরি নেতা বিপ্লব বেনিওয়ালকে ফোন করে। সে বেনিওয়ালকে বলে পণ্ডিতজির বর্তমানে যেমন কন্ডিশন তাতে সে আগামী কিছুদিন কাজ করতে পারবে না, তাই বেনিওয়াল চাইলে সানি নেক্সট খুনের কাজগুলো করে দেবে। বেনিওয়াল জানতে চায় সানি কিভাবে বেনিওয়ালের কাজের ব্যাপারে জানে। সানি বলে বেনিওয়ালের নির্বাচনের টিকিট পাওয়ার পথে দুটো বাধা ছিল, সাংবাদিক কামাল পরিহার এবং একই পার্টির আরেক নেত্রী সুনন্দা চৌধুরী। কামালকে তো সানি অলরেডি মেরেই ফেলেছে, এখন ফিল্ড ফাঁকা করতে বাকি থাকে শুধু সুনন্দা। সুনন্দা ফিল্ডে থাকা মানে বেনিওয়ালের নমিনেশন পাওয়া প্রায় অসম্ভব। তাই সানি ডিল করে বেনিওয়াল যদি তাকে শহর থেকে বাইরে বের হবার ব্যবস্থা করে দেয় তাহলে সে সুনন্দাকে মেরে বেনিওয়ালের ফিল্ড ফাঁকা করে দেবে। বাই এনি চান্স খুন করতে গিয়ে যদি সানি ধরাও পড়ে তবুও বেনিওয়ালের নাম আসবে না, কারণ পাবলিক অলরেডি জেনে গেছে সানি একজন সাইকো, তার খুন করার কারণ লাগে না। বেনিওয়াল নিজের স্বার্থে সানির সাথে ডিলে রাজি হয়ে যায়। এদিকে প্রিয়াঙ্কাকে কিডন্যাপ করে পুলিশকে নাজেহাল করার ঘটনা নিয়ে শিবানীকে নিয়ে মিডিয়ায় বেশ সমালোচনা শুরু হয়ে যায়। রিপোর্টার অমিত শর্মা শিবানী এবং সানিকে মুখোমুখি পজিশনে দাঁড় করিয়ে দেয়, মানে একজন সাইকোর কাছে শিবানী বারবার পরাজিত হচ্ছে। এই ব্যাপারটাকে অমিত শর্মা মেয়ে জাতীয় ব্যর্থতা হিসেবে ট্রিট করে। সে প্রশ্ন ছুড়ে দেয় ইনভেস্টিগেশনের দায়িত্বে মহিলা পুলিশ অফিসার হওয়ার কারণেই হয়তো সানির মতো সাইকো এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। শিবানীর জায়গায় কোনো পুরুষ অফিসার থাকলে সে সানিকে ঠিক ধরে ফেলত। অমিত শর্মার নিউজের পরে শহর জুড়ে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়ে যায়। তাই মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে শিবানী নিজেই ইন্টারভিউ দিতে অমিত শর্মাকে ফোন করে। এরপরে টিভিতে লাইভ ইন্টারভিউতে শিবানী স্পষ্টভাবে তুলে ধরে এই দেশে এই সমাজে কিভাবে নারীদের ছোট চোখে দেখা হয়। সে উদাহরণ দিয়ে প্রমাণ করে দেয় নারীরা দুর্বল নয়, তারাও পুরুষদের মতো সেম কন্ট্রিবিউশন রাখতে পারে। শিবানীর ইন্টারভিউয়ের পরে অমিত শর্মাও চুপ করে যায়। তো ইন্টারভিউ দিয়ে শিবানী ফিরছিল, তখন তার কাছে সানি ফোন করে। সানি শিবানীকে থ্রেট দিয়ে বলে আজ সন্ধ্যায় আমি আরও একটা শিকার করব। তোর মতোই একজন মেয়ে আছে যে নিজেকে খুব চালাক মনে করে, পুরুষদের চেয়ে নিজেকে বেটার মনে করে, তাকে আজ সন্ধ্যায় আমি কিডন্যাপ করব। তোর উপর আমার যত ক্ষোভ আছে ওই মেয়েটার ওপরে সেগুলো ঝাড়ব।
এর 3 থেকে 4 দিন পরে লতিকার মতোই কোনো নালাতে তার লাশ খুঁজে পাবি, পারলে আমাকে থামিয়ে দেখ। সানির ফোন কলের পরে শিবানী বুঝতে পারে সানি তাকে ছোট দেখানোর জন্য সবকিছু করতে পারে, কিন্তু শিবানী এবং তার টিম এটা ডিটেক্ট করতে পারছিল না শিবানীর মতো কোন মেয়ে এই শহরে আছে যাকে সানি টার্গেট করছে। এই সময় শেখাওয়াত এসে সুনন্দার নামটা বলে। আগেই বলেছিলাম শেখাওয়াতের সোর্স খুবই স্ট্রং। তো শেখাওয়াত জানায় এই বছরে পার্টি বেনিওয়ালকে নমিনেশন না দিয়ে সুনন্দাকে নমিনেশন দেবার কথা ভাবছে, তবে ভেতরের এই খবরটা বেনিওয়াল পেয়ে গেছে, তাই সে সুনন্দাকেও সরিয়ে দেবার কথা ভাবছে। এবার শিবানীরও সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে দ্রুত সুনন্দাকে ট্রেস করে তার সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে, কিন্তু সুনন্দা আবার এ সময়ে একটা আশ্রমে গিয়েছিল, আর সেই আশ্রমেই পুরোহিতের ছদ্মবেশে সানিও গিয়েছিল। শিবানী সুনন্দার পিএকে ফোন করে দ্রুত সুনন্দার সাথে কথা বলতে বলে, তবে পিএ সুনন্দার কাছে পৌঁছানোর আগেই সানি সুনন্দাকে কিডন্যাপ করে নেয়। সানি বস্তার ভেতরে সুনন্দাকে ভরে পিঠে করে বয়ে বাইরে বের হচ্ছিল, তখন একজন গেটম্যান তাকে দেখে ফেলে। বস্তায় পুজোর নারিকেল আছে বলে সানি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়, তবে গেটম্যানের সন্দেহ হয় এবং সে তাড়া করে, কিন্তু তার আগেই সানি গাড়ি নিয়ে পালিয়ে যায়। শিবানী নিউজ পাওয়া মাত্রই চেকপোস্টের সিকিউরিটি টাইট করে দেয়। সানি একটা চেকপোস্টের সামনে পড়ে যায়, তাই সে ব্যারিকেড ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ চারদিক থেকে গাড়িটাকে ধাওয়া করে। এক পর্যায়ে শিবানীও এসে গাড়িটাকে আটকায়, কিন্তু দেখা যায় এই গাড়িতে সানি নেই, বরং সানি তার মতোই ড্রেসআপের একজনকে 10,000 টাকা দিয়ে গাড়িটা ড্রাইভ করতে দিয়ে অন্য গাড়ি নিয়ে পালিয়েছে। এরই মধ্যে কন্ট্রোল রুম থেকে মেসেজ আসে, একটা নীল অ্যাম্বাসেডর গাড়ি রাউন্ড পান্ডা বাইপাসের দিকে দেখা গেছে। হতে পারে সানি ওই পাশ দিয়ে বর্ডার ক্রসের চেষ্টা করছে। এরই মধ্যে আবার শিবানীর কাছে কন্ট্রোল রুম থেকে কল আসে এবং জানানো হয় সানির মোবাইল বন্দির কাছাকাছি ট্রেস হয়েছে। তবে শিবানীর মনে হচ্ছিল এই দুইটা ব্যাপারই ফলস, এগুলো মূলত সানির ফাঁদ। সানি ওদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। শিবানী লজিক দেখায় সানির অ্যাজমা রয়েছে, সে বেশি দূর পালাতে পারে না, সে সবসময় পালানোর ভান করে, কিন্তু অ্যাকচুয়ালি সে না পালিয়ে কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। এবারও হয়তো সানি সেম ট্রিক্স ইউজ করছে। শিবানীর ধারণা সানি আশ্রম বা মন্দিরের আশেপাশে কোথাও লুকিয়ে আছে, তাই সে মন্দিরের আশেপাশের এরিয়াটা তন্ন তন্ন করে খোঁজার নির্দেশ দেয়। ততক্ষণে দিওয়ালি প্রায় শেষের দিকে। শিবানীর ডিউটি টাইম আর মাত্র ঘন্টাখানেক বাকি আছে, এরপরেই তার অফিসিয়ালি ট্রান্সফার হয়ে যাবে। সে আর এই কেসে ইনভলভ থাকতে পারবে না, তাই এই 1 ঘন্টার ভেতরেই তাকে যেভাবেই হোক সানিকে ধরতে হবে। শিবানী কলোনির ভেতরে ঢুকে বাড়িগুলো চেক করছিল। সে নোটিস করে সব বাড়িতেই দিওয়ালির প্রদীপ জ্বলছে, শুধু একটা বাড়ি থমথমে হয়ে আছে। তাই সে ওই বাড়িতে কড়া নাড়ে এবং এক বৃদ্ধ দম্পতি বেরিয়ে আসে। তারা স্বাভাবিক আচরণের চেষ্টা করলেও শিবানী বুঝে যায় এখানে কোনো ঝামেলা আছে, তাই সে জোর করে ভেতরে ঢুকে যায়। তখন ভীত আতঙ্কিত দম্পতি জানায় একটা ছেলে কাউকে কিডন্যাপ করে ওপরের ঘরে নিয়ে গেছে। ছেলেটা তাদের নাতনিকেও জোর করে ধরে হোস্টেস বানিয়ে রেখেছে। সে ভয়েই তারা চুপ করেছিল। শিবানী তাদেরকে ভরসা দিয়ে ওপরের তলায় উঠে যায়। সানি এই সময় তার কাটাওয়ালা বেল্ট দিয়ে সুনন্দাকে টর্চার করছিল এবং বাড়িওয়ালার নাতনির সাথে অসভ্যতামি করছিল। তবে শিবানী ওপরে আসতেই সানি সেটা টের পেয়ে যায়, তাই সে আচমকা আড়াল থেকে শিবানীকে অ্যাটাক করে সেন্সলেস করে দেয়। শিবানী সেন্স ফিরে দেখে তার হাত পা বাঁধা, সামনেই মেয়ে দুটোকে সানি টর্চার করছে। এক পর্যায়ে সানি সুনন্দার গলাটা বেল্ট দিয়ে পেঁচিয়ে ধরে। শিবানীর সামনে এখন আর একটা ট্রিক্সই বাকি ছিল। সে এবার সানিকে মানসিকভাবে ইমোশনালি অ্যাটাক করতে চায়। এই জন্য সে সানিকে বলে তোর বাবাও তোর মাকে এভাবে মারত, তাই না? কথাটা শুনে সানি অবাক হয়ে শিবানীর দিকে তাকিয়ে থাকে। তাকে আরো খেপাতে শিবানী বলে তোর মাও জেনে গিয়েছিল তোর বাবা একজন সাইকো। নিজের প্রাণ বাঁচাতে তোর মা ছাদে লুকিয়েছিল, কিন্তু তোর বাবা সেখানেও তোর মাকে খুঁজে বের করে মেরে ফেলে। তুই চাইলেই তোর মাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তা করিসনি। উল্টো তোর বাবাকে তোর মা কোথায় লুকিয়ে আছে সেটা বলে দিয়েছিলি। তোর সামনেই তোর বাবা তোর মাকে গলা টিপে হত্যা করেছিল। শিবানীর মুখে অতীতের ট্রমার কথা শুনে সানি খেপে যায় এবং জিজ্ঞেস করে সে এসব কিভাবে জানলো। শিবানী জানায় সানির বাবা এখনো মেরুট জেলে আছে। শিবানী সেখানে গিয়ে সানির বাবার মুখেই এসব শুনেছে। সানি এবার আরো বেশি রেগে যায়। অতিরিক্ত রেগে যাওয়ায় সানির অ্যাজমার টান ওঠে। সে দ্রুত ইনহেলার বের করে গ্যাস নেয়। সানি মায়ের মৃত্যু ঠেকাতে পারেনি, সেই ট্রমা থেকেই তার অ্যাজমার রোগ হয়েছিল। অতীতের কথাগুলো মনে করিয়ে দিয়ে শিবানী সানিকে ব্যস্ত রাখছিল,
এক ফাঁকে সে মেয়ে দুজনকে রঙের বালতির দিকে ইশারা করে এবং সানির ওপরে ছুঁড়ে মারতে বলে। শিবানী সানিকে যতটা সম্ভব খেপিয়ে দিয়ে নিজের দিকে ফোকাস করিয়ে রাখে। এই সুযোগে মেয়ে দুজন নিজেদের বাঁধন খুলে রঙের বালতি নিয়ে সানির উপরে রং ছুঁড়ে মারে। রঙের ম্যাটেরিয়ালের কারণে সানির অ্যাজমার টান আরও বেড়ে যায়। এই সুযোগে ওরা শিবানীর বাঁধন খুলে দেয়। শিবানী উঠে এসে সানির বেল্ট দিয়ে সানিকেই মারতে শুরু করে। তাকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। মারতে মারতে এক পর্যায়ে শিবানী ক্লান্ত হয়ে যায়। তখন সুনন্দা এবং বাড়িওয়ালার নাতনি পালাক্রমে সানিকে মারতে থাকে। অবশেষে শয়তানটাকে ধরতে পেরে শিবানী স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু দর্শক, ভারত, আফগানিস্তান, পাকিস্তান কিংবা আমাদের বাংলাদেশের চিত্র যদি দেখেন, নারীদের এখনও আমরা প্রপার সম্মান দিতে ব্যর্থ। মনে রাখতে হবে, নারীদের ছোট করে কখনো নিজেদের বড় করা যায় না। এই সমাজে প্রতিটা সেক্টরে নারী পুরুষ উভয়েরই অবদান রয়েছে। এই জন্যই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই অনুরোধ, নারীদের ছোট চোখে না দেখে সমতার চোখে দেখুন। তাদেরকে বেশি কিছু না দিলেও অন্তত প্রাপ্য সম্মানটুকু দিন, তাহলে দুনিয়ার বিবাদ অনেক কমে যাবে। আজ এ পর্যন্তই। শীঘ্রই মারদানি 3 মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।